বিশ্ব ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বাদ জোহর আহ্বানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। জ্ঞানের আলো ছড়াতে 1 বছর পর আবারও এসেছেন বিদ্যা দেবী সরস্বতী। প্রতিমায় অগণিত ভক্তের অর্চনা প্রদান। কুষ্টিয়ায় কোম্পানির প্রলোভনে তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা। কমছে খাদ্যশস্যের উৎপাদন, সেবনে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। যিনি তামাক খাচ্ছেন তিনিই ক্ষতির সম্মুখীন হচ্ছেন না, যারা তামাক নিয়ে কাজ করছেন, তামাক চাষ করছেন, তামাকটা বাসায় নিয়ে জ্বালাচ্ছেন, যে মহিলারা এগুলি কাজের সাথে যুক্ত, তারাও স্বাস্থ্যের বিভিন্ন ঝুঁকিতে পড়ে যাচ্ছেন। নোয়াখালীতে শীতের প্রকোপে বাড়ছে রোগবালাই, রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। স্বাস্থ্য সচেতনতার তাগিদ। দৃষ্টি ও বাক প্রতিবন্ধী হয়েও দমে যাননি ঝিনাইদহের জিয়ারুল। ব্যাগ সেলাই করে চলে সংসার, পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান। এবং বিপিএলে আজ এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে খুলনা টাইগার্স। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সাথে আছি চৈতি সরওয়ার। শুরু হয়েছে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাত 12টার পর রাজধানীর মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। 2 ঘন্টা পর দাবি পূরণের আশ্বাসে হাসপাতালে ফেরেন তারা। AHM হিমেলের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রোববার সকালে রাজধানীর শিশুমেলা সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করলে সন্ধ্যা 7:30টায় ইন্টারকন্টিনেন্টালের সামনে ভিআইপি সড়কে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এই সময় সেখানে বসে পড়েন ও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। হাসপাতাল থেকে আমরা বের হয়ে রাস্তায়, কিন্তু আমাদের সাথে পর্যন্ত কোনো সাক্ষাৎকারে আসে নাই, কোনো কথা বলে নাই। 31 ডিসেম্বর শেষ হয়ে এখন ভাই ফেব্রুয়ারি মাস, জানুয়ারি শেষ হয়ে গেছে। তাহলে আমরা কবে করবে ভাই? ইন্টারকন্টিনেন্টালের সামনে 4.5 ঘন্টারও বেশি সময় অবস্থান নিয়ে রাত 12:30টার পর পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন আহত শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে সেখানে যান হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক। এ সময় তিনি জানান, আহতদের দাবিগুলোর বিষয়ে সরকারের সঙ্গে তিনি আলোচনা করবেন। আহতদের দাবি অন্য কোনো সরকার নয়, অন্তর্বর্তী সরকারই পূরণ করবে। স্বাস্থ্য অধিদপ্তরের গেট আমি আপনাকে নিয়ে ভাঙবো। আর কালকে সোমবার, মঙ্গল, বুধ এই উইকের মধ্যে যদি এই ক্যাটাগরি সিস্টেমটাকে পরিমার্জন না করা হয়, এরপরে আসেন আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ আউটসোর্সিং এর কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে ভাই অবজারভেশনে রাখতে হবে। আপনাদের জন্য যদি কিছু করে কোনো সরকার, এটা এই সরকারই করবে। আপনারা 20 চান, হয়তো এই সরকার 18 দিবে, 16 দিবে, 14 দিবে, কিন্তু দিলে এই সরকারই দিবে। পরে হাসনাতের কথায় আশ্বস্ত হয়ে হাসপাতালে ফেরেন আহতরা। আন্দোলনের কারণে যানজট ও সাধারণ মানুষের ভোগান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন তারা। আজকে আমরা যাদেরকে হয়রানি করেছি, সাধারণ জনগণ, আপনাদের কাছে আবারও আমরা ক্ষমাপ্রার্থী। আমরা নিজে থেকে করি নাই, আমরা বাধ্য হয়ে এখানে নামার জন্য প্রস্তুতি নিয়েছি। এর জন্য আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শনিবার রাত থেকে আহত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলেও সরকারের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে দেখা করেননি বলে দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন আহত শিক্ষার্থীরা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। কুয়াশা থাকলেও মুসল্লিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় পর্বের ইজতেমায় জোহরের নামাজের আগে কোনো আম্বায়ন নেই, আর সকাল থেকে চলছে খিত্তায় খিত্তায় সাথীদের সাথে আলোচনা। কেবল খিত্তার জিম্মাদার সাথীরা এই আলোচনায় অংশগ্রহণ করেন। কিভাবে ইজতেমার পুরো সময় পার করবেন তার দিক নির্দেশনা নেবেন। সকাল 10টা থেকে বিভিন্ন নজমের জামাতের সাথীদের সাথে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হুসাইন। দেশের 22 জেলা ও ঢাকার একাংশ থেকে 40টি খিত্তায় অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মানুষ। আর 76টি দেশ থেকে প্রায় 3050 জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। প্রথম ধাপের অংশ নেওয়া বিদেশিরা এখনও আছেন, তারা দ্বিতীয় ধাপ শেষ করে নিজ দেশে ফিরে যাবেন।
এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি কথা বলবো তার সাথে। নিয়াজ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ইজতেমা ময়দানে কি পরিস্থিতি এখন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। ইজতেমা ময়দানে এখন যে পরিস্থিতি, রোদ উঠে গেছে এবং কুয়াশা কিছুটা কেটে গেছে, এবং সেই কুয়াশা কাটার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে বেশ আপনার যারা মুসলিম রয়েছে তারা কিন্তু আসলে আসা যাওয়া করছেন। এবং আপনাকে একটু বলে রাখি যে এই সকাল 10টা নাগাদ কিন্তু আপনার ভারতের যে মাওলানা রয়েছেন আহমেদ হোসাইন, তার আসলে বয়ান শুরু হওয়ার কথা ছিল, এবং ইতিমধ্যে কিন্তু আসলে সেই বয়ান কিন্তু শুরু হয়ে গেছে। এবং আপনাকে একটু বলে রাখি যে এর আগে কিন্তু আসলে আজকে খিত্তায় কিছুক্ষণ আগে আসলে সাথীদের সাথে আলোচনা হয়েছে, যারা বিভিন্ন খিত্তার যারা জিম্মাদার রয়েছেন তারা আসলে এই আলোচনায় আসলে অংশগ্রহণ করেছেন, এবং সেই সাথে সাথে এই ইজতেমার পুরো 2 দিন আসলে কিভাবে কাটাবেন এবং কি কি আচার অনুষ্ঠান তারা পালন করবেন সে বিষয়ে আসলে তারা আলোচনা করেছেন। এবং সেই সাথে সাথে একটু বলে রাখি, এবার ইজতেমায় কিন্তু এই ইজতেমার যে দ্বিতীয় পর্বে কিন্তু আজকে সকাল ফজরের পর থেকে কিন্তু শুরু হয়েছে, তবে আহ্বান এখনো শুরু হয়নি। আহ্বান আসলে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হলো জোহরের নামাজের পরে আসলে আপনার আহ্বান শুরু হওয়ার কথা রয়েছে। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে এবারের যে এই দ্বিতীয় পর্বের যে আসলে ইজতেমা, সেই ইজতেমায় কিন্তু প্রায় আপনার সারা দেশের প্রায় 22টি জেলা এবং ঢাকার একাংশ কিন্তু আসলে অংশগ্রহণ করেছেন, এবং সেই সাথে কিন্তু তাদের জন্য প্রায় 40টি খিত্তা প্রস্তুত করা হয়েছিল, এবং সেই খিত্তায় কিন্তু ইতিমধ্যে মুসল্লিরা অবস্থান নিয়েছেন গতকাল সন্ধ্যা থেকেই। এবং সেই সাথে কিন্তু আপনার যারা প্রথম পর্বের যে ইজতেমা, সেই প্রথম পর্বের ইজতেমায় যে সব 76টি দেশ থেকে প্রায় 3050 জন বিদেশি কিন্তু এখানে এসেছেন, তারা এই দ্বিতীয় ইজতেমা শেষ করে তারপর তারা দেশে ফিরবেন, এমনটি আসলে আমরা জেনেছি। তারা এই দ্বিতীয় ইজতেমা পর্যন্ত এই তুরাকদের যে ইজতেমা ময়দান সেখানে অবস্থান করছেন। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে এবারে যে আসলে আপনার এই যে ইজতেমা, এটি কিন্তু এই প্রথমবার কিন্তু আসলে আপনার 2 পর্বের ইজতেমা কিন্তু আসলে আপনার একসাথে হয়েছে, এবং সেটা কোনো ধরনের কোনো বিরতি ছাড়াই। এবং সেই সাথে সাথে কিন্তু এরপরে কিন্তু আপনার যে সাতপন্থীদের যে ইজতেমা, সেটি কিন্তু আপনার প্রায় আগামী 14ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে এখানে যে সব ধর্মপ্রাণ মুসলিমরা এখানে এসেছেন, তারা আসলে ইজতেমা শেষ করে আল্লাহর রাজি খুশির জন্য আসলে তারা কাজ করবেন এবং ইবাদত বন্দি করবেন, এমনটাই আসলে তারা নিয়াত করছেন এখান থেকে। এই ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ ইজতেমা ময়দান থেকে। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের মতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। জ্ঞানের আলো ছড়াতে 1 বছর পর আবারও এসেছেন বিদ্যা দেবী সরস্বতী। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমহস্ততে, এই মন্ত্র উচ্চারণ করে দেবী সরস্বতীর অর্চনা করেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান তারা। সারা দেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। হচ্ছে মেডিকেলে চান্স পেয়েছি, এটা ইচ্ছা থাকবে যে যেন মানে আমার জীবনের অবশ্যই এখানে কোনো উদ্দেশ্য আছে, সেটা যেন ভালোভাবে পূরণ করতে পারি। আমরা মায়ের কাছে প্রার্থনা করি যেন বিদ্যা বুদ্ধি সব দিক দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন। সকালে বাচ্চাকে নিয়ে বাচ্চার হাতে করে দিব বলে বাচ্চা কিন্তু সকাল থেকে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ঘুম থেকে উঠছে ও সাজছে সুন্দর করে। আমি সরস্বতী মার কাছে কামনা করি যেন দেশে এবং বিদেশে সবার মঙ্গল কামনা করে এবং সবাই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হোক। মা আমাদের সবাইকে আশীর্বাদ এবং সবাইকে বিদ্যা বুদ্ধিতে ভরপুর করে দিক। চলছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা, কথা বলবো তার সাথে। মোহনা, পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন, কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে জানাবেন। এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে। আপনি জানেন, এক হাতে বীণা আরেক হাতে পুস্তক নিয়ে দেবী সরস্বতী রাজহংসে চড়ে অবতরণ করেন এবং সেই সাথে সরস্বতী পূজা ধুমধাম করে আয়োজিত হচ্ছে। এবং আমরা যেই মাঠে রয়েছি অর্থাৎ জগন্নাথ হল মাঠে, সেই মাঠে সকাল থেকেই কিন্তু পূজা অর্চনার মধ্য দিয়ে চলছে সরস্বতী পূজার সেই জাঁকজমক আয়োজন। এবং আপনি জানেন যে জ্ঞানের দেবী সরস্বতীর আশীর্বাদ পেতেই ভক্তরা হাজির হয়েছে জগন্নাথ হল প্রাঙ্গণে। এবং জগন্নাথ হলের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে কিন্তু আয়োজন করা হয়ে থাকে
থাকে পূজার, এবং প্রত্যেকটি বিভাগ থেকে কিন্তু নানা প্রতিমাকে নানা রূপে সাজিয়ে নানাভাবে কিন্তু তারা পূজা অর্চনা করে থাকেন, অঞ্জলি দিয়ে থাকেন। তো অনেকেই এসেছেন তার সন্তানকে নিয়ে এবং সেই সাথে মঙ্গল কামনা করতে। আমরা জিজ্ঞেস করতে চাই একজনের কাছে যে দেবীর কাছে এবার কি চেয়েছো? নমস্কার, আমার নাম প্রণয় দাস, আমি 3য় শ্রেণীতে পড়ি। আমি দেবীর কাছে চেয়েছি আমি যেন ভালোভাবে পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারি। পরীক্ষায় পাশের জন্য দোয়া চাওনি? চেয়েছি। এই প্রতি বছর আসে সরস্বতী পুজো, কি চান সন্তানের জন্য? দেবীর কাছে কি চেয়েছেন? একটাও চাওয়া যে আমার আরো একটা ছেলে আছে, 2 জন, মানে সবার মাদেরই এইটাই চাওয়া, মানে পড়াশোনা করে ছেলেরা সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়। সবার এটাই প্রার্থনা দেবীর কাছে, ওরা যেন মা ওদের সহায় হন, এটাই। শুনছিলেন ভক্তরা বলছেন সন্তান তার মা তার সন্তানের জন্য দোয়া আশীর্বাদ চাইছেন যেন ভালো মতো পড়াশোনা করতে পারে। তো আপনাদের জানাতে চাই যে এই যে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই প্রতি বছর সরস্বতী পূজা পালন করা হয় মহা ধুমধামের সাথে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং মন্দিরে মন্দিরে সরস্বতী পুজোর আয়োজন চলতে থাকে এবং সেই আয়োজনের সাথে সাথে কিন্তু চলতে থাকে দেবীর আশীর্বাদ প্রার্থনা। দেবীর কাছে সেই আশীর্বাদ চেয়ে থাকেন ভক্তরা যেন জ্ঞানে, বিদ্যা, বুদ্ধিতে এবং যত ধরনের ললিত কলা বলা যায় যে বা সেই ধরনের জ্ঞান বুদ্ধি বৃদ্ধিতে বা সৃজনশীলতা বাড়াতে তারা প্রার্থনা করে থাকেন। তো সেই সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল প্রাঙ্গণ ছাড়াও বিভিন্ন রাজধানীর বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে সরস্বতী পূজার জাঁকজমক আয়োজন এবং সেই সাথে রমনা কালী মন্দিরও চলছে এই আয়োজন। তো একটা শাস্ত্র মতে যে সরস্বতী নদীর তীরে যজ্ঞের আগুন জেলে সেখানে ঋষি লাভ করেছিলেন বেদ ঋগু মন্ত্র। তো সেখান থেকেই কিন্তু হচ্ছে যে এই সরস্বতী পূজার একটি আয়োজন আমরা দেখতে পাই এবং সেই সাথে এই পূজাকে কেন্দ্র করে পরিবার সমেত প্রিয়জন সমেত অনেকেই আসেন। তো সরস্বতীর পূজা সাধারণ পূজার নিয়মানুসারেই কিন্তু হয়ে থাকে, তবে এই পূজায় কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয়। অভ্র, আবির, আমের মুকুল, দোয়াত কলম ও জবের শীষ। তো পূজার জন্য আবার বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয়। শাস্ত্র অনুসারে এই দিনে আর কি ছাত্রছাত্রীরা পূজার আগে কোনো কুল খেতে পারে না, আবার পুজোর দিন লেখাপড়াও বন্ধ থাকে। অনেকে সন্তানের হাতে খড়িও করিয়ে থাকেন এই পূজার দিনে, আমরা দেখেছি। আর কিছুক্ষণের মধ্যে এখানে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন সময় অঞ্জলি দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ পরে হাতে খড়ি চলবে। যারা আসবেন সন্তানের হাতে খড়ি দেওয়াতে তারা সরস্বতী মায়ের পায়ের নিচে তার সন্তানের হাতে খড়ি দেওয়া হবে। তো সরস্বতী পূজা প্রাঙ্গণ থেকে তো এই ছিল জগন্নাথ হলের মাঠ থেকে সরস্বতী পূজা নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। চৈতি। মোহনা, ধন্যবাদ আপনাকে। সরস্বতী পূজার আরো খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন? অঞ্জলি দেওয়া হয়েছে কিনা, কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, জানাবেন বিস্তারিত। দাদা শুরু করব? হ্যাঁ জি, আপনি যেমনটি বলছিলেন চৈতি, যে টাঙ্গাইলেও কিন্তু সরস্বতী পূজা শুরু হয়েছে, যদিও তিথি অনুযায়ী 2 দিন ব্যাপী এই সরস্বতী পূজা হওয়ার কথা রয়েছে। রবিবার থেকে এই পূজা শুরু হয়েছে, তবে টাঙ্গাইলে সোমবার সকাল থেকে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মন্দির এবং ক্লাবগুলোতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার যে পূর্ব ভুয়াপুর এলাকা রয়েছে, এটি সনাতন সংঘ নামের একটি ক্লাব এই সরস্বতী পূজার আয়োজন করেছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়েছে এবং এইখানে যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা এসেছেন তাদের মনোবাসনা পূরণের জন্য এবং দেবী সরস্বতীর যে জ্ঞান এবং হচ্ছে যে বিদ্যা লাভের যে পূর্ণতা, এই বিদ্যা লাভের আশায় এইখানে শিক্ষার্থী সহ এইখানে যে ভক্তবৃন্দ রয়েছেন তারা এসেছেন মা দেবী সরস্বতীর পূজা আরাধনার জন্য এবং দেখতে পাচ্ছেন যে এইখানে অসংখ্য ভক্তবৃন্দ এই পূজায় এসেছেন। তারা বলছেন যে দেবীর আরাধনা এবং জ্ঞান লাভের আশায় যে শিক্ষার্থীরা রয়েছেন তারা
তারাই মূলত এই সরস্বতী পূজার আয়োজন করে থাকেন এবং এই পূজাটিকে কেন্দ্র করে এই ভুয়াপুর পূর্বপাড়া এলাকায় যে অসংখ্য ভক্তবৃন্দ রয়েছেন তারা এসেছেন। তারা বলছেন যে এবার সরস্বতী পূজার একটু ভিন্ন আমেজ তৈরি হয়েছে এবং এর পাশাপাশি জেলার বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও এই সকাল থেকে এই পূজা অনুষ্ঠিত হয়েছে। যদিও আজকে সোমবার বেলা 10টা 27 পর্যন্ত তিথি অনুযায়ী সময় রয়েছে, এর মধ্যেই এই পূজা শেষ হবে এমনটি জানিয়েছেন এইখানকার যিনি পুরোহিত রয়েছেন তিনি। আমরা একটু এইখানে কথা বলবো যে একজন শিক্ষার্থী রয়েছেন তার সাথে, যে তাকে জানবো যে এই সরস্বতী পূজায় কেন করছো এবং কি আশায় তার। সরস্বতী দেবী আমাদের বিদ্যার দেবী, আমরা বিদ্যাদানের আশায় তার কাছে অঞ্জলি প্রদান করি। তিনি আমাদের বিদ্যা দান করেন। প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা পালন করা হয়ে থাকে। এখানে শিক্ষার্থী সহ ছোট বড় সকল বয়সের মানুষেরা সমবেত হয় বিদ্যা লাভের আশায়। মা সরস্বতী আমাদের সকলকে বিদ্যা বুদ্ধি দান করুন, আমরা যাতে জীবনে সেটা সঠিক প্রয়োগ করে জীবনকে আরো সুন্দর করতে পারি, এই প্রার্থনা করি মায়ের কাছে। ধন্যবাদ। একজন শিক্ষার্থী যেমন জানিয়েছিলেন যে তারা হচ্ছে এই দেবী সরস্বতীর পূজা করছেন বিদ্যা লাভের অর্জনে এবং জ্ঞান লাভের যে বিষয়টা, সেটা আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। সেটি হচ্ছে যে আরেকজন ভক্তের সাথে একটু কথা বলবো যে এইটা আসলে এটা দাঁড়াবো, এটা সবাই সরস্বতী পূজা করে শিক্ষার্থীদের জন্য, সবাই অঞ্জলি দেয় বিদ্যার আশায় লাভে, এটাই প্রত্যেক বছর। ধন্যবাদ। আপনারা যেমনটি বলছিলেন যে এই যে ভক্তবৃন্দ রয়েছেন তিনি বলছেন যে এই যে জ্ঞান লাভ বা হচ্ছে যে শিক্ষার্থীদের যে বিদ্যা অর্জনের যে বিষয়টি, সেটি কারণে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আসলে টাঙ্গাইলে সব জায়গাতেই এই সরস্বতী দেবী যে পূজা সেটি জাঁকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে, ভক্তরা তাদের মনোবাসনা পূরণ এই সরস্বতী পূজা করে থাকেন। এই ছিল টাঙ্গাইল থেকে সরস্বতী পূজার সর্বশেষ। চৈতি। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সাভার থেকে আরো যুক্ত আছেন সহকর্মী দেওয়ান ইমন, তার কাছ থেকে একটু শুনবো সরস্বতী পূজার খবরাখবর। ইমন, সেখানে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা কেমন দেখছেন জানাবেন। অঞ্জলি পর্ব সম্পন্ন করতে পারি। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে পূজা মণ্ডপ রয়েছে সেখানে, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আজকে যে সরস্বতী দেবীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখছি। যেহেতু শিক্ষা দেবী সরস্বতী তার এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন, এবং আমরা দেখেছি যারা শিক্ষা জীবনে প্রবেশ করবে শিশু কিশোররা তাদেরকে কিন্তু হাতে খড়ি দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে পুরোহিত, যেটি সনাতন ধর্ম অনুসারে যে সমস্ত নীতি প্রথা রয়েছে তারা কিন্তু সকাল থেকে সেটি অনুসরণ করছে। এখানে দেখতে পাচ্ছি যে ভক্তরা ফুল নিয়ে আসছে এবং যে সরস্বতী দেবী রয়েছে তার পুজো কিন্তু সকাল থেকে মগ্ন আছেন তারা। আমরা এখানে দেখতে পেয়েছি নানা শ্রেণী মানুষ এখানে রয়েছেন, যারা ভক্ত অনুরাগী রয়েছে তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মন্দির সেটি কিন্তু একদম রঙিন আকার ধারণ করেছে। নানান রঙের পোশাকে কিন্তু তারা ভক্ত অনুরাগীরা এখানে এসেছেন। সকলেরই মনের বাসনা যে তারা যেন শিক্ষা জীবনে তাদের যে মনের বাসনা সেটি যেন পূরণ হয়, সেই উপলক্ষে কিন্তু তারা মায়ের আরাধনা এখানে এসেছেন। এবং কিছুক্ষণের মধ্যে এখানে অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা আছে সেটি কিন্তু তারা এখানে পালন করবেন। পুরোহিত সকাল থেকে দেখছিলাম যে মন্ত্রপাঠের মধ্য দিয়ে পূজার যে সমস্ত আনুষ্ঠানিকতা আছে সেগুলো কিন্তু তারা পালন করছেন। পাশাপাশি যারা এখানে রয়েছেন তারা বলছেন যে অসাম্প্রদায়িক চেতনার জ্ঞানের একটি সমাজ গড়ে উঠুক, সেই প্রত্যাশায় কিন্তু তাদের। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ইমন, ধন্যবাদ আপনাকে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কায় নিহত হয়েছেন 2 জন। সোমবার ভোরে উপজেলার মুন্সিবাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় ভোর রাতে ইঞ্জিনে ত্রুটিজনিত কারণে মহাসড়কের একপাশে পিকআপ দাঁড়িয়েছিল। এ সময় একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। এ সময় গুরুতর আহত হন 2 জন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। মুন্সিবাজারস্থ স্থানে যাওয়ার পরে একটা পিকআপ গাড়ি দাঁড়ানো দেখতে পাই এবং একজন
গুরুতর আহত রোগী এবং আরেকজন সেও গুরুতর আহত রোগীকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে আনার পরে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। এখন আমরা ডেড বডি নিয়ে আমাদের শিবচর হাই থানায় নিয়ে যাচ্ছি। হচ্ছে যে অন্য অজ্ঞাত কোনো গাড়ি তাদেরকে ধাক্কা দিলে তারা দুর্ঘটনা পতিত হয়। দেশি মদে এবার আর বেশি লাভ করতে পারেনি চুয়াডাঙ্গা দর্শনার মদ উৎপাদনকারী কেরু অ্যান্ড কোম্পানিটি। বাংলা মদ বোতলজাত করে বিক্রি করার পরিকল্পনা ভেস্তে গেছে পরিবেশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিষেধাজ্ঞায়। কাঁচের বোতলে বাংলা মদ বিক্রি করতে গিয়ে এরই মধ্যে 7 থেকে 10 লাখ টাকা লোকসান হয়েছে কোম্পানিটির। সহকর্মী খায়রুজ্জামান সেতুর রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। কেরু অ্যান্ড কোম্পানি দেশের বৃহৎ মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2024 সালে দীর্ঘ 86 বছর পর চুয়াডাঙ্গার কারখানায় চালু হয় অটোমেশিন। 595 কোটি টাকা ব্যয়ে 6 মাসে স্থাপন করা হয় যন্ত্রাংশ। হাতের স্পর্শ ছাড়াই শুরু হয় মদ উৎপাদন। আমরা কাস্টমারদেরকে ছোট সাইজগুলো 180 ml 375 ml এটা আমরা চাহিদা মতো দিতে পারতাম না। এই অটোমেশনের উৎপাদন ক্ষমতা অত্যন্ত বেশি হয়। আমরা সমস্ত ব্র্যান্ড চাহিদা মতো দিতে সক্ষম হব। পাশাপাশি আমাদের প্রোডাক্টের অনেক বৈচিত্র্যতা আসে। কোম্পানিটিতে এতদিন বাংলা মদ বিক্রি করত ড্রামে। অটোমেশন আসায় বাংলা মদ বোতলজাত করে বিক্রি করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। নতুন করে 1000 ml এর কাঁচের বোতলের প্রিমিয়াম সাইজ সাপ্লাই শুরু করে কোম্পানিটি। প্রত্যাশা ছিল অটোমেশনে মদ উৎপাদন করে ক্রেতার চাহিদা মতো পণ্য বাজারে ছাড়লে আসবে বাড়তি মুনাফা। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স না পাওয়ায় বোতলজাত করা বাংলা মদ বাজারজাত করতে পারছে না কেরু কর্তৃপক্ষ। দেশি মদে বেশি লাভ কথাটি যেন এবার আর প্রাসঙ্গিক হলো না কেরু অ্যান্ড কোম্পানি। কাঁচের বোতলে বাংলা মদ বিক্রি করতে গিয়ে এরই মধ্যে 7 থেকে 10 লাখ টাকা লোকসান হয়েছে কোম্পানিটির। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। শহরের শীতের চাইতে গ্রামে শীত অনুভূত হচ্ছে বেশি। ঘন কুয়াশার সাথে শীতের প্রকোপে বাড়ছে শীতকালীন নানা রোগের প্রাদুর্ভাব। নোয়াখালী সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সহকর্মী মাওলা সুজনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। নোয়াখালীতে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে রোগের প্রবণতা বেশি। জানুয়ারি মাসে নোয়াখালী জেনারেল হাসপাতালে শিশু বিভাগের ডায়রিয়া ওয়ার্ডে 548 জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে 143 জনই শীতজনিত রোগে আক্রান্ত। হাসপাতালে শিশুদের জন্য শয্যা রয়েছে মাত্র 15টি এবং বয়স্কদের জন্য 50টি। শয্যা এবং জনবল সংকটের কারণে রোগীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। তারা জানাচ্ছেন শীতজনিত জ্বর, কাশি, সর্দি, নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে, যেখানে শিশুদের সংখ্যাই বেশি। 2 দিন ঠান্ডার কারণে ডায়রিয়া শুরু হয়েছে, বমি বমি ভাব শুরু হয়েছে, এখন ইনশাআল্লাহ ভালোর দিকে আছে। এই পাতলা পায়খানা আর বমি হয়েছে, তো আমরা এখানে 3 দিন ভর্তি হয়েছি। পানি দেওয়ার সাথে সাথে বমি করে ফেলে দিচ্ছে, ফলে আমরা সকালবেলা হসপিটালে নিয়ে আসছি। এছাড়া হাসপাতালের পরিবেশ এবং ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে রোগীদের স্বজনদের মধ্যে অসন্তোষ বাড়ছে, বিশেষত বাথরুম সংক্রান্ত বিষয় নিয়ে। ডিউটি যে ডাক্তারগুলি করে ওই ডাক্তারগুলো আসে না, খুবই কম আসে। এনে পরিবেশ যাই আছে দুর্গন্ধটা বেশি। সুস্থ মানুষ আসি এই জায়গায় অসুস্থ হয়ে যায়, এবং বিশেষ করে ওয়াশরুমের যে একটা অবস্থা বলার মতো না। পরিবেশটা তেমন সুবিধা না, নোংরা, কিন্তু ডাক্তারও ঠিক মতন করে না। হাসপাতালের পরিবেশটা ভালো না, খুব সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। আসন সংখ্যা সীমিত থাকা সত্ত্বেও রোগী সামাল দেওয়ার প্রয়াস অব্যাহত রয়েছে এবং শীতজনিত রোগ থেকে কিভাবে সুরক্ষা পেতে হবে সে বিষয়ে পরামর্শ দান করেছেন এই কর্মকর্তা। আমাদের আসন সংখ্যা সীমিত, কিন্তু সেই সীমিত আসন সংখ্যায় আমরা আপ্রাণ চেষ্টা করছি তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। আমাদের জনবলের সংকট আছে, আমাদের ডাক্তার সংকট আছে, কিন্তু আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। হাসপাতালের পরিবেশ আরো উন্নত করে চিকিৎসা সেবা অব্যাহত রাখার প্রত্যাশা সেবা প্রার্থীদের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। জন্মগত বাক প্রতিবন্ধী 10 বছর আগে হারিয়েছেন দৃষ্টি ও শ্রবণ শক্তি। অন্যের দ্বারস্থ না হয়েও জীবন সংগ্রামে পিছিয়ে নেই ঝিনাইদহের জিয়ারুল ইসলাম। সেলাই মেশিনে সূচ পরিয়ে করেন বাজারের ব্যাগ সেলাই। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি স্থানীয়দের। মেহেদি হাসান সুবজের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট।
বলতে পারেন না কথা, শুনতে পান না কানে, এমনকি দেখতে পান না চোখে, তবুও থেমে নেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের জিয়ারুল ইসলামের জীবনযুদ্ধ। ধারালো বটিতে কাটেন গোখাদ্য বিচালি, অনুমান করে চলেন পথ, সব বাধা উপেক্ষা করে সেলাই মেশিনে সূচ পুড়িয়ে করেন বাজারের ব্যাগ সেলাই। এভাবেই উপার্জন করে অনাহারে অর্ধাহারে চলে জিয়ারুলের সংসার। তবুও ভিক্ষা বা অন্যের সাহায্যের আশা করেন না তিনি। তার এমন কার্যক্রমে অভিভূত এলাকাবাসী। আর ওনার পরিবার ওই গরু বাছুর বসে ওইসে কোনো রকম সংসারটা চলে। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার পরেও যেভাবে নিজের প্রতিভা খাটিয়ে উনি ইনকাম করে, ভিক্ষা না করে, উনি আসলে আমাদের গ্রামবাসীর জন্য একজন আমাদের জন্য একজন গর্বের বিষয় এবং আমরা ওনার থেকে অনুপ্রেরণা পাই। আমরা চাই যে সরকার থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে তার একটু সাহায্য করুক। মাটির ঘরে বৃদ্ধা মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে বসবাস তার। সংসার চালাতে ছেলে জিহাদ ও স্ত্রী ফুলমতি বেগম অন্যের বাড়িতে কাজ করেও সংসার চালাতে হিমশিম খায়। আমি হাতা লাগাই ছেড়ে দিয়ে যখন আমার সংসারে বাকি কাজ থাকে, বাকি কাজ করতে যাই, তখন সে ব্যাকগ্রাউন্ড মানে 2 সাইড মেরে ব্যাকগ্রাউন্ড সে তৈরি করে গুছাইয়া বেঁধে থিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে সে তখন বেরিয়ে গোসল করে নামাজ পড়তে যায়। দূর অবস্থায় নাগার সংসার চলে। এই যাই দুপুর বেলা রাঁধিনি ভাত মাত, ছেলে দোকানে থাকে, ছেলের কলেজে যেখানে থাকে সেখানে ভাত খাবে, দুপুরে তরি তরকারি কি রেঁধে দেবো, তাই এইভাবে ওগার দিনটা যায়। অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।